বেশ বন্ধু, এসো তবে আবার বসি। খাতা কলম থাকুক, কিন্তু এবারের যাত্রা হইবে স্মৃতি ও কল্পনার ডানায় ভরিয়া। চোখ বন্ধ করিলেই আমি যেন এখনও দেখিতে পাই সেই মেঘে ঢাকা পাহাড়ের চূড়া, শুনিতে পাই মন্ত্রোচ্চারণের গম্ভীর ধ্বনি। চলো, আজ তোমাকে সেই মেঘ ও মন্ত্রের দেশ ভুটানের গল্প বলি। ভুটান, মেঘ ও মন্ত্রের দেশে এক আত্মিক পদযাত্রা। সমতল ছাড়িয়া শৈলের আহ্বানে। পৃথিবীর সকল দেশেরই একটি নিজস্ব আত্মা রহিয়াছে। কোনো দেশের আত্মা বহিরঙ্গ, কোলাহলময়, আবার কোনো দেশের আত্মা নিভৃতচারী, ধ্যানমগ্ন। ভুটান হইল এই দ্বিতীয় গোত্রের দেশ। আমার শহুরে মন যখন যান্ত্রিকতার খর্ষণে ক্লান্ত, অবসন্ন, তখন অন্তরের গভীর হইতে এক শান্ত স্নিগ্ধ স্থানের জন্য হাহাকার জাগিয়া ওঠে। সেই আহ্বানে সাড়া দিয়া আমার ভ্রমণসঙ্গী কজন বন্ধুকে লইয়া আমি চলিলাম দ্রুকিয়োল বা বজ্র ড্র্যাগনের দেশের পানে। যাত্রা শুরু হইল বাংলার সমতল ভূমি হইতে। শিলিগুড়ি পার হইয়া গাড়ি যখন হাসি মারার পথ ধরিল, তখন হইতেই প্রকৃতির রূপ বদলাইতে শুরু করিল। চারিদিকে চায়ের বাগান, সবুজ যেন তাহার সকল আড়ম্বর লইয়া নিজেকে মিলিয়া ধরিয়াছে। কিন্তু এই সবুজ তো আমার চেনা। আমার মন খোঁজিয়া ফিরিতেছিল সেই অজানাকে, যাহা কেবল মানচিত্রে নহে, অনুভবে ধরা দেয়। জয়গাঁও সীমান্তে আসিয়া সেই রূপান্তরের প্রথম সুস্পষ্ট আভাস পাইলাম। ভারতের জয়গাঁও আর ভুটানের ফুনশুলিংয়ের মধ্যে কেবল একটি তোরণের ব্যবধান, কিন্তু কি আশ্চর্য সেই ব্যবধান! এপারে পরিচিত ব্যস্ততা, হট্টগোল, মানুষের ভিড়, আর তোরণের ওপারেই যেন এক ভিন্ন জগৎ, শান্ত, সুশৃঙ্খল, পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হইল এক লহমায় একটি কোলাহলপূর্ণ অধ্যায় শেষ করিয়া এক শান্ত গভীর কবিতার প্রথম পংক্তিতে প্রবেশ করিলাম। এই তোরণটি কেবল দুইটি দেশের সীমানা নহে, ইহা যেন দুইটি ভিন্ন জীবনবোধের প্রবেশদ্বার। ফুনশুলিং থেকে থিম্পুর পথে মেঘের সরণি বাহিয়া। ফুনশুলিংয়ে পা রাখিয়াই ভুটানের আভিজাত্য ও শৃঙ্খলার পরিচয় মিলিল। দালান কোঠাগুলির স্থাপত্যে এক ঐতিহ্যবাহী ছোঁয়া, পুরুষদের পরনে ঘো আর নারীদের কিরা। এই সুন্দর পোশাকগুলি যেন কেবল আচ্ছাদন নহে, সংস্কৃতির জীবন্ত পতাকা। বাতাসে এক অদ্ভুত নির্মলতা। সেই রাত্রিরে পাহাড়ের কোলে ঘুমাইয়া সকালে আমরা যাত্রা করিলাম থিম্পুর পথে। থিম্পুর পথকে কেবল রাস্তা বলিলে তাহার অবমাননা করা হয়। উহা এক সর্পিল কাব্য, যাহা পাহাড়ের গা বাহিয়া ক্রমাগত ঊর্ধ্বপানে উঠিয়া গিয়াছে। প্রতি বাঁকে উন্মোচিত হইতেছিল এক নতুন দৃশ্যপট। গভীর খাদ, পাইন ও রডোডেন্ড্রনের ঘন অরণ্য, আর দূর থেকে ভাসিয়ে আসা মেঘের দল। গাড়ি চলিতেছিল, আর আমার মনে হইতেছিল যেন আমরা পৃথিবীর মাধ্যাকর্ষণকে অস্বীকার করিয়া এক মেঘের রাজ্যে প্রবেশ করিতেছি। পথিমধ্যে দেখিলাম রাস্তার ধারে ছোট ছোট ঝর্ণা নামিয়া আসিতেছে, যেন পাহাড়ের কান্না গলিয়া পড়িতেছে। আর দেখিলাম অসংখ্য রঙিন প্রার্থনা পতাকা, যাহারা বাতাসে ফরফর করিয়া উড়িতেছে। আমাদের চালক কিনলে বলিয়াছিল, এই পতাকাগুলি বাতাসে মন্ত্র ছড়িয়ে দেয়, সকলের মঙ্গল কামনা করে। এই বিশ্বাসটুকু কি সুন্দর! আধুনিকতার এই যুগেও প্রকৃতির সহিত, বিশ্বাসের সহিত মানুষের এই নিবিড় সংযোগ দেখিয়া মন শ্রদ্ধায় নত হইয়া আসিল। এই পথেই প্রথম শুনিলাম গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা জাতীয় সুখী সূচকের কথা। কিনলে অতি সহজে বুঝাইয়া দিল, তাদের রাজার মতে দেশের উন্নতি কেবল টাকায় বা সম্পদে নহে, মানুষের শান্তিতে, আনন্দে ও আধ্যাত্মিক নিরেপ্রাপ্তিতে। এই দর্শন আমার অন্তরে গভীর দাগ কাটিল। যে পৃথিবীতে আমরা জিডিপির হিসেব কষতে ব্যস্ত, সেখানে একটি ছোট দেশ তার নাগরিকদের হৃদয়ের সুখের হিসেব রাখিতেছে। এই ধারণাটিই তো এক বিপ্লব। থিম্পু, ঐতিহ্যের উপত্যকায় আধুনিকতার ছোঁয়া। পাহাড়ের কোলে একটি শান্ত উপত্যকায় থিম্পু শহরটি যেন ধ্যানাসনে বসিয়া আছে। ইহা পৃথিবীর একমাত্র রাজধানী যেখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই। ট্রাফিক পুলিশ হাত ও দেহের ভঙ্গিমায় যে নৃত্য সৃষ্টি করে, তাতেই যানবাহন নিয়ন্ত্রিত হয়। এই দৃশ্যটিই যেন সমগ্র ভুটানের প্রতীক। নিয়ম আছে,
কিন্তু তাতে কোনো যান্ত্রিক কর্কশতা নাই, রহিয়াছে এক মানবিক ছন্দ। আমাদের প্রথম গন্তব্য ছিল বুদ্ধ দর্দেনমা, পাহাড়ের চূড়ায় স্থাপিত এক বিশাল বুদ্ধ মূর্তি, যিনি শান্ত করুণাময় দৃষ্টিতে সমগ্র থিম্পু উপত্যকার পানে চাহিয়া আছেন। সেই মূর্তির পাদদেশে দাঁড়াইয়া মনে হইল, শুধু উপত্যকা কেন, তিনি যেন আমাদের অন্তরের সকল অস্থিরতার পানেও চাহিয়া আছেন, অভয় দান করিতেছেন। তাহার বিশালতার সম্মুখে দাঁড়াইয়া পার্থিব সকল উদ্বেগ নিতান্তই তুচ্ছ বলিয়া বোধ হইল। বাতাস এখানে এতই শুদ্ধ যে প্রতিটি নিঃশ্বাসে যেন ফুসফুসের সহিত আত্মাও পরিশুদ্ধ হইয়া যায়। এরপর গেলাম তাসিচো জং বা থিম্পু জং। এই বিশাল দুর্গটি একাধারে দেশের প্রশাসনিক কেন্দ্র এবং প্রধান মঠ। স্থাপত্যের কি অপূর্ব নিদর্শন! শ্বেতশুভ্র দেওয়াল, লাল ও সোনালি কারুকার্য করা ছাদ আর প্রশস্ত প্রাঙ্গণ, সব মিলিয়া এক রাজকীয় গাম্ভীর্য। সন্ধ্যায় যখন আলো জ্বলিয়া উঠিল, তখন জংটিকে দেখাইতেছিল যেন স্বর্গের কোনো প্রাসাদ। এখানেই দেখিলাম কিভাবে ধর্ম ও রাজশক্তি হাতে হাত ধরিয়া একটি দেশকে চালনা করিতেছে। জংয়েই প্রাঙ্গণে হাঁটিতে হাঁটিতে মনে হইতেছিল, ইতিহাসের কত শত পাদধ্বনি এই পাথরের ওপর দিয়া চলিয়া গিয়াছে। থিম্পুর বাজারে ঘুরতে গিয়া সেখানকার মানুষের সরলতা ও সততায় মুগ্ধ হইলাম। সকলেই হাসিমুখ, আন্তরিক। আমরা চেখে দেখিলাম তাদের জাতীয় খাদ্য এমাদাছি, প্রচুর লঙ্কা ও পনির দিয়া তৈরি এক অদ্ভুত উপাদেয় পদ। ইহার ঝাল মুখে আগুন ধরাইয়া দেয়, কিন্তু সেই আগুনেরও এক আশ্চর্য মাদকতা রহিয়াছে। এই খাদ্যের মতোই ভুটানের অভিজ্ঞতাও প্রথম দিকে ঝাঝালো ও অপরিচিত লাগিতে পারে, কিন্তু একবার তাহার স্বাদ পাইলে মন আবিষ্ট হইয়া যায়। পুনাখা, দুই নদীর সঙ্গমে এক স্বপ্নের উপন্যাস। থিম্পু থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল পুনাখা, ভুটানের পুরাতন রাজধানী। এই যাত্রাপথে আমাদের অতিক্রম করিতে হইল দোচুলা পাস নামক একটি গিরিপথ। প্রায় 10,000 ফুট উচ্চতায় এই স্থানটি এক কথায় অপার্থিব। এখানে নির্মিত হইয়াছে 108টি স্তূপ বা চোরতেন, যাহা তুষারাবৃত হিমালয়ের পটভূমিতে এক আধ্যাত্মিক আবহ সৃষ্টি করিয়াছে। ভাগ্য সুপ্রসন্ন থাকিলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ের তুষারশৃঙ্গের যে নয়নাভিরাম দৃশ্য দেখা যায়, তাহা জীবনের এক পরম সঞ্চয়। আমরা মেঘ ও কুয়াশার খেলার মধ্যে দাঁড়াইয়া সেই স্তূপগুলির মৌন প্রার্থনায় নিজেদেরও সামিল করিয়া দিলাম। পুনাখা উপত্যকায় নামিয়া আসিলে আবহাওয়া অপেক্ষাকৃত উষ্ণ। এই উপত্যকার প্রধান আকর্ষণ হইল পুনাখা জং। ফোচু বা পুরুষ নদী ও মোচু বা নারী নদী, এই দুই নদীর সঙ্গমস্থলে নির্মিত এই জংটিকে আমার দেখা পৃথিবীর সুন্দরতম স্থাপত্যগুলির মধ্যে অন্যতম বলিয়া মনে হইয়াছে। কাঠের সেতু পার হইয়া জংয়ের ভিতরে প্রবেশ করিলে মনে হয় যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ে প্রবেশ করিলাম। জংয়ের দেওয়ালে চিত্রকর্মে বুদ্ধের জীবনের নানা কাহিনী বর্ণিত। এই পবিত্র ও শান্ত পরিবেশে বসিয়া নদীর কলতান শুনিতে শুনিতে মন এক অবর্ণনীয় প্রশান্তিতে ভরিয়া যায়। মনে হয় এই জংটি যেন কালের নদীতে নোঙ্গর করা এক বিশাল প্রস্তরতরী, যাহা যুগ যুগ ধরিয়া ভুটানের আত্মাকে ধারণ করিয়া আছে। নিকটেই রহিয়াছে এক দীর্ঘ ঝুলন্ত সেতু। সেই সেতুর ওপর দিয়া হাঁটিবার অভিজ্ঞতা রোমাঞ্চকর। নিচে খরস্রোতা নদী, চারিদিকে সবুজ উপত্যকা, আর বাতাসে পতপত করিয়া উড়িতেছে অসংখ্য প্রার্থনা পতাকা। এই সেতুর ওপর দাঁড়াইয়া আমার মনে হইল, জীবনটাও তো এমনই এক ঝুলন্ত সেতু। একদিকে জন্ম, অন্যদিকে মৃত্যু, আর মাঝখানে এই রোমাঞ্চকর ভয় সুন্দর পথচলা। পারো এবং স্বর্গের সিঁড়ি, টাইগার্স নেস্ট। আমাদের যাত্রার চূড়ান্ত পর্ব ছিল পারো এবং তাহার বিশ্বপ্রসিদ্ধ টাকসাং গোম্পা বা টাইগার্স নেস্ট। পারো উপত্যকাটি ছবির মতো সুন্দর। একটি শান্ত নদী উপত্যকার বুক চিরিয়া বহিয়া গেছে, আর তার দুই তীরে ছড়ানো রহিয়াছে ঐতিহ্যবাহী ভুটানি বাড়িঘর ও সবুজ শস্যক্ষেত্র। কিন্তু সকল সৌন্দর্যের ঊর্ধ্বে যাহা দণ্ডায়মান, তাহা হইল সেই কিংবদন্তির টাইগার্স নেস্ট। প্রায় 3000 ফুট উঁচু এক খাঁড়া পাহাড়ের গায়ে লেপটাইয়া থাকাই মঠটি যেন মনুষ্য নির্মিত নহে, এ যেন দেবতাদের খেয়াল। কথিত আছে, গুরু পদ্মসম্ভব বা গুরু রিনপোছে
একটি বাঘিনীর পিঠে চড়িয়া এখানে এসে ধ্যান করিয়াছিলেন। সেই মঠ দর্শনের জন্য পদব্রজে পাহাড় বামাসম করিলাম। পথটি কঠিন, বন্ধুর, কিন্তু প্রতি বাঁকে প্রকৃতি তাহার সৌন্দর্যের ডালি সাজাইয়া রাখিয়াছে। পাইনের বন, রডরেল বনের ঝাড় পার হইয়া আমরা ধীরে ধীরে ওপরে উঠিতে লাগিলাম। শরীর ক্লান্ত হইতেছিল, কিন্তু মনের জেদ বাড়িতেছিল। দূর থেকে যখন প্রথম মঠটি আবঝা অবরূপ চোখে পড়িল, তখন সকল ক্লান্তি এক লহমায় উবিয়া গেল। সে কি দৃশ্য! মেঘের চাদর সরাইয়া যেন এক স্বপ্নপুরী আমাদের দর্শন দিল। অবশেষে মঠের দ্বারে পৌঁছাইয়া যে অনুভূতি হইল, তাহা ভাষায় প্রকাশ করিবার সাধ্য আমার নাই। ভিতরে মাখনের প্রদীপের গন্ধ, ভিক্ষুদের গম্ভীর মন্ত্রোচ্চারণ আর আশ্চর্য এক নৈশিষ্ট্য। মনে হইল এই স্থানে যেন সময় থামিয়া গিয়াছে। এখানে দাঁড়াইয়া পার্থিব জগতের সকল কোলাহল, সকল আকাঙ্ক্ষা অর্থহীন বলিয়া প্রতীয়মান হয়। ইহা কেবল একটি মঠ নহে, ইহা এক আধ্যাত্মিক আশ্রয়, এক বিশ্বাসের বাতিঘর, যাহা শতাব্দীর পর শতাব্দী ধরিয়া মানুষকে পথ দেখাইয়া চলিতেছে। হৃদয়ে ভুটানকে লইয়া ফিরিবার সময় হইয়া আসিল। পারো বিমানবন্দর হইতে উড়ানে উঠিবার সময় নিচের সবুজ উপত্যকা ও সর্পিল নদীটিকে দেখিয়া মন ভারাক্রান্ত হইয়া উঠিল। এই কয়েকদিনে ভুটান আমাদের কেবল তাহার প্রাকৃতিক সৌন্দর্য দেখায় নাই, সে আমাদের এক ভিন্ন জীবন দর্শন শিখাইয়া দিয়াছে। সে শিখাইয়াছে কিভাবে প্রকৃতির সহিত একাত্ম হইয়া বাঁচিতে হয়, কিভাবে অল্পে সন্তুষ্ট থাকিতে হয় এবং কিভাবে অন্তরের শান্তি জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। বাংলাদেশে ফিরে আসিয়াছি, কিন্তু আমার ভিতরে একটি ভুটান রইয়া গিয়াছে। যখনই শহরের কোলাহলে মন হাঁপাইয়া উঠে, আমি চোখ বন্ধ করি, আর অমনি দেখিতে পাই দোচুলা পাসের ১০৮টি স্তূপ, পুনাখাজংয়ের পাদদেশে সেই শান্ত নদী, আর টাইগার্স নেস্টের চূড়া হইতে দেখা সেই অনন্ত বিস্তার। আমার মন তখন মেঘের সুরে বাঁধা পড়িয়া যায়। এই ভ্রমণ কেবল এক দেশ হইতে অন্য দেশে যাওয়া ছিল না, ইহা ছিল বাহিরের জগৎ হইতে অন্তরের জগতে এক গভীর তীর্থযাত্রা। ভুটান কোনো দর্শনীয় স্থান মাত্র নহে, ভুটান এক উপলব্ধি। যে উপলব্ধি একবার হৃদয়ে স্থান পায়, সে আর কখনো হারায় না।